তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য এই সিরিজের আজকের পর্বে আমরা আলোচনা করব যে অমিতাভ মিত্রের সরল সুদ চ্যাপ্টারের অঙ্কগুলো, বিশেষভাবে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে এবং তার সমাধান কিভাবে করতে হয় শর্ট প্রসেসে এবং সহজ সরলভাবে এই সমাধান পর্ব। আজকের পর্ব শুরু করার আগে যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে যোগ দাও, এই ভিডিও দেখছো, তারা তাড়াতাড়ি যোগ দাও। এই সিরিজে আমরা আলোচনা করছি গণিত প্রকাশ বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলির সমাধান, এছাড়াও বাজার চলতি নামি দামি সমস্ত বইয়ের সমাধান নিয়ে এই পর্ব, যেখানে থাকবে অমিতাভ মিত্র, কেশব নাগ, অমলকে ভৌমিক, এছাড়াও নানা ধরনের গুরুত্বপূর্ণ লেখকদের থেকে বাছাই করা অঙ্কের সমাধান। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের আমরা আলোচনা করব অমিতাভ মিত্রের সরল সুদ নিয়ে অঙ্ক, দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক, যে অঙ্কগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিক পরীক্ষা মানে যে শুধু বোর্ডের বই এমনটা নয়, বইয়ের থেকে বাইরেও অঙ্ক আসছে প্রচুর, এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু সব রকমের ভাবে প্রস্তুত থাকতে হবে এবং এটাকে কেমনভাবে ইউজ করবে, বোর্ডের বই ভালো করে প্র্যাকটিস করবে। তার সঙ্গে সঙ্গে এই ধরনের অঙ্কগুলো তোমরা প্রথমে অঙ্কগুলো দেখে নাও, সেটা পজ করে নিজেরা করার চেষ্টা করো। যদি বুঝতে না পারো তাহলে এর সলিউশন প্রসেসটা দেখো, তারপরে কারেকশন করে নাও। তো এখানে কি হবে, নতুন অঙ্ক করা হবে, যার ফলে তোমাদের মধ্যে কনফিডেন্স বিল্ড হবে এবং অঙ্কে তোমরা আরো ভালো হয়ে উঠবে। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক যেটা বলেছে, একই সুদের হারে 850 টাকায় 3 বছরের সরল সুদ এবং 1250 টাকার 4 বছরের সরল সুদ একত্রে 302 টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত? এই অঙ্ক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্ক বারবার পরীক্ষায় আসে। তো এখানে দু রকমের সুদের কথা বলা হয়েছে, একটা হচ্ছে কি 850 টাকায় 3 বছরের সুদ, আর একটা 1250 টাকায় 4 বছরের সুদ। দুটো মিলে সুদ, দুটোর যোগফল আছে 302 টাকা। তাহলে আমরা জানি যে জেনারেল যেটা সূত্র, সেই সূত্রটাই কাজে লাগাবো, যে সরল সুদ বের করানোর সূত্র। এখানে আসল যেটা আমরা প্রিন্সিপাল হিসেবে ধরি P/T/100। তো P/T/100 যেটা হচ্ছে সুদের, আমরা এক্ষেত্রে সুদের পরিমাণটা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে P/T/100। এখানে P সমান হচ্ছে প্রিন্সিপাল, যেটা হচ্ছে 850, আর তো আমাদের জানা নেই, আরটা বের করব, আর আরটাকে আমরা ধরে নিয়েছি এখানে শতকরা সুদের হার, আর টি হচ্ছে সময়টা 3 বছরের জন্য প্রথমটা ছিল, বাই 100 এটা থাকলো। দ্বিতীয়টার ক্ষেত্রে P সমান হচ্ছে 1250 বাই এখানে প্লাস টি, যেটা 4 বছরের জন্য, আর আরটা হচ্ছে সুদের হার বাই 100। এই দুটো মিলে, এই যে দুটো সুদ বের করলাম, দুটো মিলে হচ্ছে 302, এখানে বলা আছে দুটো একত্রে 302। তাহলে এইটা সিম্পল ক্যালকুলেশন, সূত্রে জাস্ট বসালাম, আর কিছুই নয়। তো এইটাকে ক্যালকুলেশন করব, এটাকে ক্যালকুলেশন করলে এটা একটা 0 0 কেটে যাবে, এটা 5 দিয়ে কাটলে 2 হবে, এটা এই ক্ষেত্রে এই দুটো মিলে আমাদের ক্যালকুলেশন করলে 51r/2 হবে, আর এখানে 50r সমান 302। এবারে এই দুটোকে ক্যালকুলেশন করবো, লসাগু হবে 2 পাশে গুণ হয়ে যাবে, 100 হয়ে যাবে, এটা 51 থাকবে। তাহলে 151r/2, এ পাশে 302। এবারে আরটাকে আলাদা করলে ও পাশে 2/151 গুণ হয়ে যাবে, মোট ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 4%। তাহলে 4% হচ্ছে আমাদের উত্তর। তো এখানে যেটা চেয়েছিল যে বার্ষিক সুদের হার কত হবে, বার্ষিক সুদের হার হচ্ছে 4%। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখে নিই। 2 দাগের অঙ্ক, একটি উন্নয়ন সংস্থা বার্ষিক 12% সরল সুদের হারে সুদ দিয়ে জনসাধারণের কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করে। এক ব্যক্তি ওই সংস্থার কিছু টাকা জমা দিয়ে 5 বছর পরে সুদে মূলে 4800 টাকা পেলেন। তিনি কত টাকা ওই সংস্থায় জমা দিয়েছিলেন? তো এখানে যে অঙ্কটা আছে, প্রথমে যারা অঙ্কতে যাদের অসুবিধা হয় তাদেরকে বলবো যে প্রথমে তোমরা ভাষার অঙ্কের ক্ষেত্রে, পাটিগণিতের ক্ষেত্রে ভাষাটাকে বোঝার চেষ্টা করো। ভাষা যতক্ষণ না বুঝবে ততক্ষণ কিন্তু অঙ্ক কমপ্লিট হবে না। ভাষা না বুঝে ক্যালকুলেশনে যাবে না। প্রথমে ভাষাটা কি বলেছে সেটা আগে বুঝতে হবে, কিন্তু নিজের ভাষায় সেটাকে যাতে বর্ণনা করতে পারি।
তো এটা বুঝতে হবে। তো এখানে যেটা বলেছে বার্ষিক 12% সরল সুদের হারে সুদ দিয়ে জনসাধারণের কাছ থেকে কিছু পরিমাণ টাকা সংগ্রহ করলো। টাকার পরিমাণটা এখানে বলা নেই। এক ব্যক্তি ওই সংস্থায় কিছু টাকা জমা দিয়ে 5 বছর পরে সুদে মূলে 4,800 টাকা পেল। 12% সরল সুদ, 5 বছরে 4,800 টাকা, কিন্তু আসলটা এখানে বলা নেই। তো ওই সংস্থা তিনি কত টাকা জমা দিয়েছিলেন, মানে আসলটা বের করতে হবে। তাহলে এটা আমরা এক্স ধরে নেব। ধরলাম তিনি এক্স টাকা জমা দিয়েছিলেন, তাহলে আসলটা হচ্ছে এক্স। এইবারে আমরা যেটা বাকি সবই দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে 12%, বছর সময় দেওয়া আছে 5 বছর, আর এখানে সুদে মূলে যেটা আছে সেটা হচ্ছে 4,800 টাকা। আচ্ছা, সুদে মূলে আমরা শুধু সুদটা, যেটা সুদের সূত্রটা হচ্ছে PRT/100। আচ্ছা, এর সঙ্গে আমি আসল যোগ করলে সুদে মূলে হয়ে যাবে, সেটা সমান হচ্ছে 4,800। তো এই সূত্রটা এখানে ঠিক কাজে লেগেছে। এই আসলটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, পির জায়গাতে সব জায়গাতে এক্স বসলো, আর এর জায়গায় 12 বসলো, টির জায়গাতে 5 বসলো, আর বাই 100। এখানে যা যা ডাটা দেওয়া আছে সেই ডাটাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা এইভাবে কিন্তু ভালো করে বুঝবে। ভাষার অঙ্কের ক্ষেত্রে ভাষা না বুঝে অঙ্ক করতে যাবে না, অঙ্ক সেখানে মুখস্থ করাই হবে, আর কিছু হবে না। যতক্ষণ না ভাষা, ফার্স্ট স্টেপ হচ্ছে ভাষাটা বোঝা, বুঝে নিজের ভাষায় সেটাকে প্রকাশ করা, এমনভাবে বুঝবে। তো এই হলো। এবারে এখানে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে লসাগু, এই ক্ষেত্রে কাটাকুটি করব। এটা 5 দিয়ে যদি এটা কাটি, এটা 20 হয়ে যাবে, 20 আর 12 কাটবো। সেখানে পুরো ক্যালকুলেশন করলে আমাদের এইটা দাঁড়াবে পরের স্টেপ। এখানে আমরা 8x/5, এটা উপাশে চলে যাবে, x 5/8x হয়ে গেল, এর সঙ্গে গুণ হয়ে গেল, এটা উত্তর হবে 3000। তো সিম্পল ক্যালকুলেশন, সিম্পল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না আমরা কোশ্চেনটা বুঝতে পারি, ভাষাটা বুঝতে পারি, ততক্ষণ কিন্তু এটাই এগোতে পারবো না। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক আরও এই ধরনের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা বলেছে যে কোনো মূলধনের বার্ষিক 5% হার সুদে 1 বছর 9 মাসের যে সুদ হয়, বার্ষিক 5.5% হারের সুদে 2 বছর 4 মাসে তা অপেক্ষায় 63 টাকা বেশি হয়। তো মূলধনের পরিমাণ কত? অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি না, এইখানে যে সময়টা দেওয়া আছে সেটা কিন্তু একটা নির্দিষ্ট কোনো বছর নেই। এর আগে যে অঙ্কগুলো করেছি সেটা কিন্তু পার্টিকুলার একটা বছর আছে, ক্যালকুলেশন সুবিধা হয়েছে, জাস্ট বসিয়ে দিয়েছি। এখানে PRT যেটা আমাদের হবে, টির জায়গাতে ওই সময়টা বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু দুটো এককে একই এককে নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু ক্যালকুলেশন করা সম্ভব হবে না। এটা ফার্স্ট কেস। তারপরে আছে বার্ষিক সুদের হার। সুদের হারটা এখানে ভগ্নাংশে, এখানে মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে, সেক্ষেত্রে সেটাকে আমরা পুরো অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাবো, একে ট্রান্সফার করব, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করব। এখানে সুদটা কার তুলনায় কতটা বেশি আছে সেটা দেওয়া আছে, 63 টাকা বেশি আছে। তাহলে প্রথমে আমরা যেটা বেশি সুদ পাবো সেটা প্রথমে রাখবো, তারপরে দ্বিতীয় সুদটা বিয়োগ করে আমরা এটা পাবো। তাহলে প্রথম সুদটা হচ্ছে এইটা, যেটা 1 বছর 9 মাস আছে। তো সেটা দিয়ে প্রথমে ক্যালকুলেশন করব, তারপরে আমরা পরবর্তীতে যাব। তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে দ্বিতীয় সুদের পরিমাণটা বেশি হচ্ছে, তাহলে প্রথমে দ্বিতীয়টা রাখবো। তো বেশি হচ্ছে এখানে যেটা বলা আছে যে প্রথম সুদটা যেটা হবে বার্ষিক, এই দ্বিতীয় সুদের তা অপেক্ষায়, প্রথম সুদ অপেক্ষায় 63 টাকা বেশি। তাহলে দ্বিতীয় সুদটা বেশি হবে, প্রথমে দ্বিতীয় সুদটা। এখানে আমরা মূলধনটা এক্স ধরেছি, তারপরে তাহলে দ্বিতীয় সূত্রটা কিভাবে বের হলো আমি একটু দেখিয়ে নিই, বুঝতে সুবিধা হবে। এক্স ধরেছি, আমাদের ছিল কি PRT/100। এখানে আরটা কি হবে, তাহলে এখানে আরটা হবে কি বার্ষিক 5%। আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে 4.5%, 4.5% মানে 4 2 8, এখানে 9, 4.5কে যদি আমি পুরো ভগ্নাংশে নিয়ে যাই, 4 2 8, একে 9, 9 2, তাহলে এর সঙ্গে 9 2 গুণ করব, তো নিচে তো 100 থাকবে, ইন্টু এবারে যেটা আসছে যে সময়টা, টির জায়গাতে সময় বসবে, 1 বছর 9 মাস। তো 1 বছর 9 মাসকে 1 পূর্ণ 9-এর 12 করতে পারি, কারণ 1 তো এমনিতেই বছর আছে, সেটা 1 থাকলো, আর 9-এর 12 যেহেতু এটা 12 মাসে 1 বছর হয়, সেহেতু 9-এর 12 করলাম, এটাকে পুরোটা বছর হয়ে গেল। 9-এর 12কে আমরা ক্যালকুলেশন করে ছোট করে দিতে পারি, 1 পূর্ণ, এখানে 9-এর 12 হচ্ছে 3-এর 4, আলটিমেট এখানে আমাদের এটা হবে 7-এর 4। এটা ক্যালকুলেশন যদি করি এটা আসবে কত, এটা হবে 7-এর 4। তাহলে এটা যদি 7-এর 4 হয়, এর সঙ্গে তাহলে 7-এর 4 আমরা গুণ করব।
সরি একটু ভুল করলাম, এটা হচ্ছে প্রথমটার হচ্ছে এইটা 7/4, আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা হিসাব করছি 2 বছর 4 মাস। তাহলে 2 বছর 4 মাস, 2 বছর 4 মাসের যদি হিসাব করি তাহলে 2 প্লাস এখানে 4-এর 12 হবে, এইভাবে ক্যালকুলেশন করতে হয় এত বছর। তার মানে এটা 1-এর 3, তাহলে 2 পূর্ণ 1-এর 3 হচ্ছে, তার মানে এটা হচ্ছে 6-1-এর 7-এর 3, তাহলে একে 7-এর 3 দিয়ে গুণ করব। তো এইটা গেল আমাদের তাহলে এইটা যদি আমি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে 2 আর 3 নিচে থাকলো এর জন্য, আর 100 তো থাকছেই, আর উপরে x গুণিতক 9 গুণিতক 7, এভাবে ক্যালকুলেশনটা দাঁড়ানো। দ্বিতীয়টার ক্ষেত্রে ওই একই রকমের, x হচ্ছে আসল 5-এর 4, যেটা আমরা এই ক্ষেত্রে সুদের হার এখানে 5, শুধু 5 এটা, আর 7-এর 4 যেটা 7-এর 4 উপরে 7 নিচে 4, এটা কোথা থেকে এসছে না এটা 1 পূর্ণ 9-এর 12 করে, মানে 1 বছর 9 মাস, সেইটা থেকে 7-এর 4 এসছে। এটা তাহলে এই দুটো মাইনাস করলাম, মাইনাস করলে এটা 63 হচ্ছে, আমাদের 63 বলে দেওয়া আছে। এরপরে আমরা বাকি ক্যালকুলেশনটা করব। দেখে নিই, এইটা আমাদের হয়েছিল। এবারে এখানে ক্যালকুলেশন করে কাটাকুটি করব, কাটাকুটি করলে এটা 3 দিয়ে কেটে যাবে, আর কাটবে না। এটার ক্ষেত্রে এটা 5, এটা 20 দিয়ে কাটবে, এই গেল। তাহলে এটা হচ্ছে আমাদের 7×3 = 21, 21x/200, আর এটা হবে কত না 7x/80, এটা সমান হচ্ছে 63। এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে এটা লসাগু হবে 400, তাহলে এটা 2 দিয়ে গুণ হবে, এটা 42 হয়ে যাবে, এটা 8×4 = 8, 5 এটা 5 দিয়ে গুণ হবে, তাহলে 5 এটাকে প্রথমে এটা দিয়ে ভাগ করব, 5 হচ্ছে সেই যে ভাগফলটা সেটা উপরটা দিয়ে গুণ হবে। এটা হচ্ছে আমাদের এর লসাগুর নিয়ম, যেটা এইভাবে ক্যালকুলেশন করতে হয়। তো এই হলো ক্যালকুলেশন হলো, এটা 63 হলো, তাহলে এটা উপাসে যাবে, আর উপরটা ক্যালকুলেশন করলে 7 আসবে, 7টা তাহলে 7x সমান হচ্ছে এই উপরে অংশটা, তাহলে x সমান হবে এটা বাই 7, ক্যালকুলেশন করলে এটা হবে 3600, তাহলে 3600 টাকা মূলধনের পরিমাণ। আমাদের মূলধনের পরিমাণটা চেয়েছিল, মূলধনের পরিমাণ হলো 3600 টাকা। নেক্সট অঙ্কে চলে যাই। এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে বাছাই করা হয়েছে, যেটা মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস অবশ্যই করবে। প্র্যাকটিস করার নিয়ম আমি আগেও বলেছি, প্রথমে এটা কোশ্চেনটা দেখবে, পজ করবে, নিজেরা ক্যালকুলেট করে নিজেরা সলিউশন করবে। যদি কোনো জায়গা আটকে যায় অবশ্যই আমি যে পদ্ধতিতে করছি সেটা দেখে নেবে, এবং নিজেদেরও যদি হয়ে যায় আমার পদ্ধতিটা একটু দেখে নেবে, যেটা বেটার মনে হয় সেটা করবে। তো এই যে প্রসেস, আমি প্রথম থেকে চেষ্টা করছি যে এই প্রসেসটা কিন্তু খুব যেটা সিম্পলভাবে, সহজভাবে এবং কম সময়ের মধ্যে যাতে যে ক্যালকুলেশনটা করা যায় এবং সঠিক পদ্ধতিতে। 4 দাগের অঙ্ক, একই সরল সুদের হারে কোনো আসল 4 বছরের সুদে মূলে 1056 টাকা এবং 7 বছরের সুদে মূলে 1248 টাকা হয়। তাহলে সুদের হারে এবং আসল কত, অনেকটাই আগের অঙ্কের মতো, এটা বারবার পরীক্ষায় এসছে এবং এই ধরনের অঙ্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই জন্য এই অঙ্কগুলো কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, নিজেরা বারবার প্র্যাকটিস করবে। অঙ্কের ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিসটা আসল, প্র্যাকটিসের ওপরেই নির্ভর করছে তুমি এটাতে 90-এর 90 পাবে কিনা। তো নেক্সট যেটা আমাদের এটা সমাধান করব, এটার ক্ষেত্রে যে ডাটাটা দেওয়া আছে 4 বছরের সুদে মূলে হচ্ছে, সুদে মূলে এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে যে সুদে মূলে 1056 টাকা, শুধু সুদ নয়। দ্বিতীয়তে 7 বছরে, এটা 4 বছরের ক্ষেত্রে, এটা 7 বছরের ক্ষেত্রে সুদে মূলে এটা, তো দুটোর সুদে মূলে দেওয়া আছে, তাহলে একটা 4 বছরে একটা 7 বছরে। এইবারে যদি আমি ডিফারেন্স এদের বের করি তাহলে আসলটা তো কোনো পরিবর্তন হচ্ছে না, মূলটা শুধু সুদটা পরিবর্তন হচ্ছে, তাহলে এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে 3 বছরের ক্ষেত্রে কেস যেটা আসবে আমাদের এই টাকার থেকে এই টাকা বাদ দিলে সেটা হচ্ছে এই টাকা 3 বছরে। তাহলে এটা কি পাচ্ছি, এটা সুদে মূলে পাচ্ছি না, এটা পাচ্ছি শুধু সুদটা, কারণ হচ্ছে মূলটা একই থাকছে। এটা অ্যাকচুয়াল মূল প্লাস একটা নির্দিষ্ট টাকা, সেই মূল যদি আমি এক্স ধরি প্লাস নির্দিষ্ট টাকা, এটা মূল প্লাস একটা নির্দিষ্ট টাকা, এই মূল দুটো একই, তাহলে এই দুটো যদি বিয়োগ করি মূলটা কেটে যাবে, শুধু থাকবে এটা মাইনাস এটা। তো এটি তাই হলো। 3 বছরের সুদ হচ্ছে 192 টাকা। এখান থেকে আমরা 1 বছরের সুদ পাবো কত, 192/3, আর 4 বছরের সুদ পাবো 192/3 × 4, ওই কি নিয়মে। তো এইটাকে আমরা ক্যালকুলেশন করব, 256 টাকা হচ্ছে।
তো এরপরে নির্ণয় আসলটা বের করবো। 256 4 বছরের সুদ, তাহলে 4 বছরে আমরা বের করলাম কেন? না, প্রত্যেকটা জিনিসের একটা পেছনে কিন্তু কারণ থাকে, কারণটা জানতে হবে, তবেই অঙ্ক ভালো করতে পারবে। 4 বছরের সুদটা হচ্ছে এইটা, 4 বছরের সুদে আসলে আমাদের দেওয়া আছে এটা। তাহলে এখান থেকে যদি সুদটা বের করি আসলটা পেয়ে যাব। তাহলে এই 4 বছরের সুদে আসলে দেওয়া ছিল 1056 টাকা, সুদটা পেলাম 256 টাকা, তাহলে আসল আমরা পেয়ে গেলাম 800 টাকা। আসল কিন্তু সবের ক্ষেত্রে একই, 7 বছরের ক্ষেত্রে যেটা ক্যালকুলেশন করেছিলাম সেখানেও 800 টাকা থাকবে, আর 4 বছরেও 800 টাকা থাকবে। এবারে আমাদের সুদের হারটা বের করতে হবে। তো সুদের হার বের করার নিয়মটা কি? না, সুদের হার আর সমান হচ্ছে 100i/pt। তো তাহলে এখানে 100r, আর মানে হচ্ছে 100i, সুদ, 100 ইন্টু সুদ বাই pt, মানে p হচ্ছে প্রিন্সিপাল বা আসল ইন্টু টাইম। তাহলে এটা ক্যালকুলেশন করব, 8% আমাদের যেটা উত্তর আসবে 8%। তাহলে এটার উত্তর হবে 8%। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বারবার বলছি। তো এই ধরনের অঙ্ক কিন্তু প্র্যাকটিস অবশ্যই করবে খুব ভালোভাবে। এরপরে চলে যাচ্ছি 5 দাগের অঙ্কে। এটা বলেছে রমেশ বাবু এক ব্যক্তিকে বার্ষিক 8% সরল সুদে কিছু টাকা 4 বছরের জন্য এবং অপর ব্যক্তিকে তার দ্বিগুণ টাকা, একজনকে যদি x দেয় অপরজনকে 2x দেবে, বার্ষিক 10% সুদের হারে ওই একই সময়ের জন্য ধার দিলেন। রমেশবাবু দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে প্রথম ব্যক্তি অপেক্ষায় 960 টাকা পেলেন, দ্বিগুণ টাকা দিয়েছিলেন এবং সেখানে সুদের হারটাও বেশি ছিল। তো রমেশবাবু কত টাকা ধার দিয়েছিলেন? তো তাহলে কত টাকা ধার দিয়েছিল সেটা একটা ধরে নিতে হবে। তো দেখে নিয়ে সমাধানটা কেমন করে করব। যে ধরিলাম রমেশবাবু এক ব্যক্তিকে x টাকা ঋণ দিয়েছিলেন বা ধার দিয়েছিলেন, প্রশ্ন অনুযায়ী দ্বিতীয় ব্যক্তির যে ঋণ দিয়েছিলেন সেটা হচ্ছে ডবল, সেটা হচ্ছে 2x। একজনকে x দিলেন, 2x দিলেন। তো প্রথম ব্যক্তির কাছ থেকে সুদ বাবদ যেটা পাওয়া যাচ্ছিল, সুদ বাবদ যেটা হচ্ছে সুদের সূত্র যেটা আমরা জানি, i সমান PRT/100। তাহলে এখানে p সমান প্রিন্সিপাল যেটা x, আর এখানে t সমান টাইম 4 বছরের জন্য, আর r হচ্ছে 8% হারে। তো পি আর টির মান আমরা বসিয়ে দিলাম, সেখানে এই টাকাটা হলো। এবার দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে সুদ বাবদ যেটা তিনি পেলেন সেটা হচ্ছে 2x ইন্টু 4 ইন্টু 10/100। পি আর টি, এখানে পি হচ্ছে 2x, আর হচ্ছে 4 4 বছরের জন্য, আর টি হচ্ছে 4 বছরের জন্য, তাহলে 4t, আর এটা 10% সুদের হারে, তাহলে এটা ইন্টু 10। তাহলে এইটা এবারে বলেছেন কি দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে যেটা পেলেন সেটা প্রথম ব্যক্তির তুলনায় 960 টাকা বেশি। তাহলে এটা মাইনাস এটা করলে 960 হবে। এটাই হচ্ছে আমাদের কন্ডিশন, 960 দুজনে মিলে যেটা হচ্ছে এইটা 960। এবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে আসলটা বের করা বা এক্সটা বের করা। তাহলে এই দুটোকে ক্যালকুলেশন করব। এক্স এখানে 0 0 কেটে যাবে, 2 এটা 5-এ যাবে, তাহলে 4x/5, আর এটার ক্ষেত্রে এটা 4-এ গেলে এটা 25 হবে, তাহলে 8x/25। এটা ক্যালকুলেশন করব, টোটাল হবে 48x/100 = 960। এখান থেকে এক্স বের করব, সেটা হচ্ছে কত? 2000। তো এটাই হচ্ছে আমাদের এক্স এর মান বা আসল, যেটা প্রথম ব্যক্তিকে দেওয়া হয়েছিল। এইবারে যেটা আমাদের উত্তর চেয়েছে সেটা আমরা পরে আসছি। মোট ঋণ কতটা ছিল সেটা আমাদের চেয়েছে। তো দ্বিতীয় ব্যক্তিকে তাহলে কত দিয়েছে? এর ডবল। তাহলে প্রথম ব্যক্তিকে যদি 2000 দেয়, দ্বিতীয় ব্যক্তিকে দেবে 4000। তাহলে মোট কত হচ্ছে? 2000 + 4000, সেটা হচ্ছে 6000। তাহলে উত্তর হবে আমাদের 6000। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হলো না। তো যদি অসুবিধা হয় রিপিট করে একবার দেখে নাও, তারপরে এটা বোঝার চেষ্টা করো। এইবারে 6 দাগের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্ক, পরের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কগুলো কিন্তু না দেখে গেলে নয়, অবশ্যই দেখে যেতে হবে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে এগুলো। তো এক ব্যক্তি বছরে 6% সরল সুদে 500 টাকা ঋণ নেয় এবং প্রথম ঋণের ঠিক 2 বছর পরে 4% সরল সুদে 900 টাকা দ্বিতীয় ঋণ নেন। প্রথম ঋণ নেওয়ার কত বছর পর তার ওই দুটি ঋণের সুদ সমান হবে এবং ঋণ দুটির মোট সুদ তখন কত হবে? এটা সম্পূর্ণ অন্য ধরনের অঙ্ক। এখানে যে দুটো আমরা সুদ বের করব, যেখানে প্রথমটায় 500 টাকা সরল, 500 টাকা হচ্ছে আসল, সুদের হার হচ্ছে 6%। আবার দ্বিতীয়টা ঠিক 2 বছর পরে যেটা হচ্ছে 4% সুদে 900 টাকা ঋণ নেওয়া হচ্ছে, এবং দুটোর ক্ষেত্রেই সুদ যেটা বেরোচ্ছে সেটা সমান হচ্ছে, কিন্তু ওখানে একটা বলা নেই যে সময়টা কত।
তো সময়টা কত, 2 বছর পরে দুটোর সমান হচ্ছে। এখানে ইন্টারেস্টিং জিনিস যে একই সময় দেখা যাচ্ছে, একটা নির্দিষ্ট সময় দুটো সমান হচ্ছে, তাহলে একটার সুদ যে পিরিয়ডটা আর একটার থেকে 2 বছর কম। তো এইখানে সময়টা আমরা টি বছর ধরে নিয়েছি প্রথমটার ক্ষেত্রে এটা, দ্বিতীয়টার ক্ষেত্রে এটা। T-2 করা হয়েছে কেন না, 2 বছর পরে যেহেতু এটা করা হচ্ছে সেই জন্য T-2। তাহলে এটার ক্ষেত্রে যে সুদটা পাবো, এটার ক্ষেত্রে যে সুদটা পাবো দুটো সমান হবে সেটা বলেছে। যে প্রথম ঋণ নেওয়ার কত বছর পর তার ওই দুটি ঋণের সুদ সমান হবে। তাহলে সুদ সমান হচ্ছে, কিন্তু কত বছর পর সেটা আমাদের বের করতে হবে। এইটা হচ্ছে মূল এখানে ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমরা টি এর মান যদি বের করি, সেই টি এর মানটা হবে আমাদের উত্তর। না, একটু ভুল বললাম, টি এর মানটা উত্তর হবে না। উত্তর এখানে যেটা চেয়েছে যে সমান হবে, এবং ওটা একটা উত্তর হবে, এবং দ্বিতীয় ক্ষেত্রে বলেছে মোট সুদ কত হবে এবং সুদটাও বের করতে হবে। মানে দুটো উত্তর এখানে আসছে, যে কত সময়ের পরে ওইটা সমান হচ্ছে দুটো, কত বছর পরে সেটা একটা, আর একটা হচ্ছে যে মোট সুদ কত হবে এটা একটা। এই দুটো উত্তর কিন্তু চেয়েছে, একটা না। তাহলে আমরা দুটো উত্তরের ক্ষেত্রে এটা দেখে নিই, দ্বিতীয়র ক্ষেত্রে আমাদের কি করব। তো তার আগে আমরা প্রথমে টিটা বের করে নিই। টি এখানে মান বেরিয়েছে কত, 12। এবারে 12 বছরে তাহলে দুটো ঋণ সমান হচ্ছে, ঋণের সুদটা সমান হচ্ছে, তাহলে মোট সুদটা কত হবে দ্বিতীয় ক্ষেত্রে। এখানে দুটো মোট সুদটা যেটা হবে, তাহলে 2 × 5000 × 6 × 12/100 সমান 720 টাকা। তো এখানে এই যে আমাদের টার্মগুলো নিলাম কেন, সেটা যদি তোমরা বোঝার চেষ্টা করো তাহলে দেখবে কি এক্ষেত্রে এটা 5,500 হবে। তো এটা আমরা যে কোনো একটা সুদ বের করবো, ও ক্ষেত্রে টির মানটা যেহেতু 12, যে কোনো একটা বের করবো, সেখান থেকে তাকে 2 দিয়ে গুণ করে দেবো, যেহেতু দুটো সমান হচ্ছে। এখানে প্রথমটার ক্ষেত্রে আমরা নিয়েছি, প্রথমটা 500 মূলধন ছিল, সেখানে 6 মাসের জন্য ছিল, এই 6 মাসের জন্য ছিল, এবং 12%। একটু ভুল বললাম, এখানে 6% হারে ছিল এবং 12 মাসের জন্য ছিল। তাহলে প্রথমটার ক্ষেত্রে এটা আমরা ক্যালকুলেশন, এখানে আমরা আসল পি সমান হচ্ছে 500, আর হচ্ছে কত 6%, টি হচ্ছে 12 বছর। এই তিনটে আমরা পেয়ে গেছি। এই তিনটের সাহায্যে আমরা সূত্রটা বের করব। সেটা দ্বিগুণ হবে দুটোর কাছ থেকে, দুটো যেহেতু সমান হচ্ছে, তাহলে সেটা 2 দিয়ে গুণ করলে আমাদের মোট হচ্ছে 720 টাকা। এটাই হবে আমাদের উত্তর। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখে নিই। বিজয়বাবু অবসর গ্রহণের সময় গ্র্যাচুইটি বাবদ 28,000 টাকা পেলেন। ওই টাকা তিনি এমনভাবে ভাগ করলেন যে পোস্ট অফিস এবং ব্যাংকের আমানত করতে চান যেন প্রতি বছর বাবদ তার আয় মোট 2,680 টাকা হয়, এবং যদি পোস্ট অফিস এবং ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 9% ও 10% হয়, তবে কোথায় তিনি কত টাকা রেখেছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটা আসার সম্ভাবনা প্রবল। তো এই ধরনের অঙ্ক ধরিলাম, এক্ষেত্রে আমরা যেটা ধরে নেব যে তিনি পোস্ট অফিসে কত টাকা রেখেছিলেন, সেটা x টাকা, এবং তাহলে বাকি টোটাল টাকা 28,000 টাকা, তাহলে বাকিটা ব্যাংকে রাখেন 28,000 - x। এই পর্যন্ত আমরা বুঝলাম। এরপরে যেটা হচ্ছে যে দুটোর আমরা সুদ বের করব, সেই দুটোর সুদ নিয়ে মোট হচ্ছে 2,680 টাকা হবে। তো প্রথমটার ক্ষেত্রে একই সূত্র, PRT/100। সেক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা 9% হারে, একটা 10% হারে দিয়েছে 1 বছরের জন্য। দুটোর ক্ষেত্রে আমরা একটা 9%, একটা 10% করছি, 1 বছরের জন্য দুটো করেছি, আর বাকি শুধু আসলটা চেঞ্জ হয়েছে। এই দুটো যোগ করলে এটা আমাদের যেটা দেওয়া আছে যে 2,000, এটা মোট আসল এবং এইটা হচ্ছে সুদ। এইটা আমাদের কন্ডিশন হয়ে গেল। এবারে এটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা তোমরা দেখে নাও, খুব সহজ ক্যালকুলেশন, এখানে বিশেষ কিছু নেই। সেখান থেকে আমাদের এইটা বেরোবে, এখানে x সমান আমাদের বেরোবে কত না 12,000 টাকা। x এর মান আমরা পেয়ে গেলাম। x যেহেতু 12,000 টাকা, তাহলে বাকিটা ব্যাংকে রেখেছিল, এটা পোস্ট অফিসে রেখেছিল 12,000 টাকা, ব্যাংকে রেখেছিল, তাহলে 28,000 - 12,000 মানে 16,000 টাকা। তো এই দুটোই হবে আমাদের উত্তর, কোথায় কত টাকা রেখেছিল। নেক্সট অঙ্কে চলে যাই।
আমি যদি বই দেখি তাহলে বুঝতে পারবো যে অমিতাভ মিত্রের বইতে কিন্তু প্রচুর অঙ্ক আছে। সেই অঙ্কগুলো থেকে বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে সমাধান করা হয়েছে, যেগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা তাই এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে, এক্সট্রা নতুন অঙ্ক হিসেবে ভেবে এটাকে সলিউশনটাকে পজ করে তোমরা করার চেষ্টা করবে। তো আশা করি অঙ্কে তোমাদের কনফিডেন্স বাড়বে এবং যে ধরনের অঙ্ক পরীক্ষা আসুক না কেন সব ধরনের অঙ্ক করতে পারবে। এর পরবর্তী ভিডিওতে আমরা কেশব নাগের অঙ্ক নিয়ে আসবো, সেখানেও বাছাই করা গুরুত্বপূর্ণ অঙ্ক এবং তার সঙ্গে অমলকে ভৌমিক। তো আজকের পর্বের যে 8 নম্বর যেটা অঙ্ক, সেটা বলেছে কি যে এক ব্যক্তি মোট 26,000 টাকা বিভিন্ন ব্যাংকে জমা রাখলেন। ব্যাংকে তিনি তিনটি জায়গায় জমা রাখলেন, যেখানে তিনটির সুদের হার হচ্ছে 4%, 6% এবং 8%। এক বছরে ওই ব্যক্তি তিনটি থেকে সম পরিমাণ সুদ পান, তাহলে কোনখানে কত টাকা রেখেছিলেন? এটা হচ্ছে, এটা স্পেশালিটি কি না, এটা তিনটে দেওয়া আছে। আগে দুটো দিয়ে এটা করা হয়েছে, এটা তিনটে দেওয়া আছে। তো আর এখানে আলাদা কিছুই নেই, তিনটে থেকে বলা আছে যে সমান টাকাটা পাচ্ছে। আমরা যদি ধরে নিই, এখানে কিন্তু একটা শর্ট ক্যালকুলেশন করা হয়েছে। আমরা যদি ধরে নিই প্রথমটাতে x টাকা রেখেছিলেন, দ্বিতীয়টাতে y টাকা রেখেছিলেন, তৃতীয়টাতে z টাকা রেখেছিলেন, তাহলে এটাতে 4% হচ্ছে মানে 4/100, দ্বিতীয়টাতে হচ্ছে 6% মানে এটা বাই 100, তৃতীয়টাতে 8% মানে এটা বাই 100। তাহলে এই তিনটে কিন্তু এটা সুদ বেরোচ্ছে, তাহলে তিনটে সমান হয়ে যাচ্ছে বলছে। তিনটে যদি সমান হয় তাহলে এখানে 100 চলে যাবে, তাহলে এটা আলটিমেট আমাদের থাকছে x4x সমান 6y সমান 8z। তার মানে এটাকে আমরা যদি অনুপাত আকারে লিখি, x অনুপাত এটা বাই x অনুপাত করলে বাই হবে, কারণ হচ্ছে এটা একটু ক্যালকুলেশনটা বুঝিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। x বাই a সমান y বাই b সমান z বাই c যদি লেখা থাকে, এখান থেকে আমরা x সমান y সমান যদি z করি সমান a অনুপাত b, এটা x অনুপাত y অনুপাত z সমান করি, সেটা সমান হবে a অনুপাত b অনুপাত c। এভাবে করা যায়। তাহলে এই ফর্মে একে সাজাতে হবে। এটাকে যদি এই ফর্মে নিয়ে যেতে চাই তাহলে প্রথমটা হবে x বাই 1/4 সমান y বাই 1/6 সমান z বাই 1/8। তাহলে x অনুপাত y অনুপাত z সমান হচ্ছে 1/4 অনুপাত 1/6 অনুপাত 1/8। আশা করি এই জিনিসটা অনুপাতটা বুঝতে পারলে। তো তাহলে তিনটে অনুপাত থেকে আমরা xyz এর অনুপাত মানে টাকার অনুপাতটা আমরা ধরে নিয়েছিলাম, তিনটে যদি xyz টাকা রাখে সেক্ষেত্রে সেটা হচ্ছে এইটা, এখানে ডাইরেক্ট এখানে বসিয়েছি। তোমরা ওটা x ধরিলাম যে এটাতে প্রথমটাতে x, দ্বিতীয়টাতে y, তৃতীয়টাতে z পরিমাণ টাকা রাখলো, তারপরে এই ক্যালকুলেশনটা দেখাবে, তারপরে এটা আসবে। তো এই পরিমাণে আমাদের এখান থেকে তাহলে এটাতে আসার নিয়ম কি না, অনুপাত থেকে কিভাবে ভগ্নাংশে আসতে হয়, পূর্ণ সংখ্যা আসতে হয় ভগ্নাংশের অনুপাত থেকে, সেটা আশা করি তোমরা জানো। এখান থেকে এখানে আসতে গেলে নিয়ম হচ্ছে, আমি বলে দিই যে এই তিনটে লসাগু বের করতে হবে, লসাগু দিয়ে কিন্তু সবগুলোকে গুণ করতে হবে, গুণ করলেই আমরা উপরেরটা পেয়ে যাব। তাহলে 6:4:3 হচ্ছে। এইবারে তাহলে এখানে টোটাল অনুপাত কত হচ্ছে, এটা প্লাস এটা প্লাস এটা মানে 13, আর প্রথমটার অংশ হচ্ছে 6/13, দ্বিতীয়টার অংশ হচ্ছে 4/13, তৃতীয়টার অংশে 3/13, মোট হচ্ছে 26,000 টাকা। তাহলে প্রথম ব্যাংকে জমা রাখছে, তাহলে 26,000 গুণিতক প্রথমের অংশ 6/13, এটা থেকে আমরা 12,000 টাকা পেলাম, এবং দ্বিতীয়টাতে 26,000 গুণিতক 4/13, কারণ দ্বিতীয়টার অংশ হচ্ছে 4/13, তাহলে এটা থেকে আমরা 8,000 পেলাম, এবং অনুভাবে তৃতীয়টা থেকে 6,000 পেলাম। এইভাবে কোথায় কত টাকা রেখেছে সেটা আমরা পেয়ে গেলাম। এটাই সিম্পল নিয়ম, আর কিছুই নেই। এরপরে আজকের দিনের শেষ অঙ্ক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নাও তোমরা, স্ক্রিনে দেখা যাচ্ছে যে 9 দাগের অঙ্ক। কিছু টাকা 3 বছরে সুদে মূলে 944 টাকা হয় এবং বার্ষিক সরল সুদের হার 2% বেশি হতো, তবে ওই টাকা একই সময় সুদে মূলে 992 টাকা হতো। তাহলে সুদের হার এবং আসল কত হবে? দুটোর পার্থক্য একটা দেওয়া আছে এবং বলা আছে যে সুদের পার্সেন্টেজ যদি বাড়তো ওই পার্থক্যটা হতো। পার্থক্য কত? প্রথমে দ্বিতীয়র ক্ষেত্রে 992, প্রথমটার ক্ষেত্রে 944, এদের পার্থক্য হচ্ছে 48 টাকা। এইবারে আমি আসল যদি পি ধরে নেই তাহলে এই ক্ষেত্রে 100i/RT পি সমান যেটা আমরা সূত্র অনুসারে, তাহলে এখানে আই এখানে কত 48 আর আর হচ্ছে 2% এখানে সুদ বেশি হতো বলেছে,
আর 3 বছরের জন্য সেহেতু এই ক্ষেত্রে 800 টাকা। তাহলে আসলটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি কত, 800। এইবারে সুদের হার বের করবো। সুদের হার হচ্ছে 100 × I/PT। তাহলে 100 I এখানে কত হবে না, I হচ্ছে 144। এটা কি করে হলো না, এখানে প্রথমে দেওয়া আছে 3 বছরের সুদে মূল্যে 944 টাকা হয়। আসল যদি হয়, আসল তো এটার ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে একই থাকবে 800 টাকা। তো আসল যদি 800 টাকা হয়, সুদ কত হয়, সুদে মূল্যে যদি এটা হয় তাহলে 144 টাকা হচ্ছে 944 - 800 মানে 144। 144টা এই যে 144টা ওখান থেকে এসছে, যে 944 - 800 সমান হচ্ছে 144 টাকা। এই যে 144 টাকাটা এখানে এসছে এই আই এর জায়গাতে, এখানে তাহলে সুদ মোট। তো 100 গুণিতক I বাই এখানে আসল হচ্ছে 800 আর 3 বছরের জন্য। তো এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 6%। এটাই হচ্ছে আমাদের উত্তর। এই আজকে আমরা আলোচনা করলাম অমিতাভ মিত্রের বই থেকে বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলো তোমাদের মাধ্যমিকের জন্য, প্রত্যেকটা মাধ্যমিকের জন্য কিন্তু এই অঙ্কগুলো অবশ্যই দেখে যাওয়া জরুরি, এবং এইগুলো না দেখে গেলে কিন্তু বিপদ হবে। তো সেই জন্য এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ, এবং যারা নতুন এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।